আমি বলবো যে আজকে ধন্য এবং কৃতজ্ঞ মাহমুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকে আমরা মাহমুদ ভাইয়ের কাছ থেকে মূলত শুনবো যে রাজনৈতিক সংগ্রামটা আমরা একটা পর্যায় অতিক্রম করে আসলাম, সেই রাজনৈতিক সংগ্রামটা কেন এভাবে শুরু হলো বা শেষ হলো এবং এর সামনে কি আছে। মাহমুদ ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ পিনাকি, আর দর্শক শ্রোতাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রথম প্রশ্ন মাহমুদ ভাই, যে আমরা জাস্ট কিছুদিন আগেই মানে যখন এই শেষ নির্বাচনটা হলো, যে ডামি নির্বাচন, প্রহসনের নির্বাচন, এবং আমরা মনে করেছিলাম যে এই নির্বাচনের আগে আমরা একটা সফল গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান সৃষ্টি করতে পারবো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, যেটা সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে আপাত দৃষ্টিতে। এটা কেন হলো এবং আসলে কি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে যে পরবর্তীতে ভিন্ন একটা আঙ্গিকে, ভিন্ন ফরম্যাটে স্বৈরশাসন এবং ফ্যাসিস্ট শাসন বিদায় নিল? তো এইখানে রাজনৈতিক দলগুলো আগের আন্দোলনগুলো কেন সফল করতে পারলো না, এবং এখন কেন এই ছেলেদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনটা সফল হলো? এটা নিয়ে আপনার মূল্যায়ন। প্রথমেই বলে রাখি যে আমি মূল্যায়নটা করব আমার নিজের যে ফিল্ড সেটার বেসিসে, যে আমি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করি, সুতরাং ওটার ভিত্তিতে আমি আমার মূল্যায়নটা করব। এখন সেই মূল্যায়নের সাথে হয়তো রাজনৈতিক দলগুলো একমত নাও হতে পারে, কারণ তাদের কি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ছিল এবং তাদের কি কৌশল ছিল সেটা তাদেরই জানার কথা, আমাদের জানার কোনো সুযোগ নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যে কারণে এর আগে এই ফ্যাসিবাদ বিদায় নেয়নি গণ অভ্যুত্থানে, তার প্রধান কারণটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান যে বিরোধী রাজনৈতিক দল বিএনপি, তারা সেইভাবে সকলকে ঐক্যবদ্ধ করতে পারেনি হয়তোবা, এবং না করার একটা কারণ আছে, আমি আবার সেই জিওপলিটিক্যাল দিক থেকে দেখব। সেটা হলো যে আমার মনে হয়েছে যে বিএনপি অতিমাত্রায় আমেরিকার উপরে নির্ভরশীল হয়ে পড়েছিল, এবং আমেরিকার উপরে নির্ভরশীল হতে গিয়ে তারা দেশের যে ফ্যাসিবাদ বিরোধী যারা আছেন সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেনি। বিশেষত জামাতে ইসলাম এবং ইসলামিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব বজায় রেখেছে বিএনপি, কারণ তারা মনে করেছিল যদি ইসলামী দলগুলোর সাথে তারা কাছাকাছি চলে যায় কিংবা তাদের সাথে মিলে আন্দোলন করে, তাহলে আমেরিকাতে এবং আপনি যে দেশে আছেন ওরকম দেশগুলোতে, মানে পশ্চিমা দেশগুলোতে, তার একটা নেগেটিভ প্রতিক্রিয়া হবে এবং তারা সেভাবে সেই আন্দোলনকে সমর্থন করবে না। তো এটা করেই তারা একটা কৌশল নিল, আপনার মনে আছে, যুগপৎ আন্দোলন। তার মানে তারা এক মঞ্চে গেল না, কিন্তু যুগপৎ ভাবে আন্দোলন করলো। তার মানে তারা বলতে চাইলো যে ইসলামী দলগুলোর সাথে আমরা একসঙ্গে নাই, আমরা এক ধরনের সেকুলার, আওয়ামী লীগ এক ধরনের সেকুলার, বিএনপি একটা সেকুলার রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলো। এর উদ্দেশ্যটা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রসমূহের সমর্থন আদায় করা। তার মানে তারা জনগণের শক্তির চেয়ে তারা মূল্য দিয়েছে যে আমেরিকা আমাদের কি বলবে। এই কারণে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে, এবং যেহেতু ঐক্যবদ্ধভাবে তারা নামতে পারেনি, সেই কারণে জনগণ সেইভাবে পথে নেমে আসেনি, জনগণ ওই আন্দোলনে রাস্তায় নেমে আসেনি। তারা আন্দোলনে সমর্থন জানিয়েছে ঘরের মধ্যে বসে থেকে। আর সবচেয়ে বড় যে দুর্বলতা মনে হয়েছে আমার কাছে, সেটা হলো বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তো আবু সাইদ ছিল না। আবু সাইদ বাংলাদেশের রাজনীতিতে শুধু না, বা বাংলাদেশের এই বিপ্লবের শুধু না, আমি মনে করি আবু সাইদ এই শতাব্দীর বিপ্লবীর একটা আইকনে রূপান্তরিত হয়েছে। পিনাকি, আপনিও নিশ্চয়ই যখন কম বয়স ছিল তখন চে গুয়েভারার সেই ছবিওয়ালা গেঞ্জি আমি পড়েছি, আমার মনে আছে চে গুয়েভারা আমাদের কাছে একটা আদর্শ বিপ্লবীর চিত্র ছিল। কিন্তু আজকে আমার কাছে যদি আদর্শ বিপ্লবীর চিত্র আপনি বলেন, আমি বলবো যে আবু সাইদ চে গুয়েভারাকে ছাড়িয়ে গেছে। হয়তো চে গুয়েভারার যে ইন্টেলেকচুয়াল যে ওনার যে হাইট,
সেটা নিশ্চয়ই আবু সাইদের থেকে অনেক উপরে ছিল। কিন্তু শুধু ইন্টেলেকচুয়াল হাইট দিয়ে তো বিপ্লব হয় না। বিপ্লব যে ইন্টেলেকচুয়াল, যদিও খুব মেধাবী ছাত্র, আবু সাইদও খুব মেধাবী ছাত্র ছিল, বাট চে গুয়েভারাকে আমরা জানি যে তার হাইটটা অন্যরকম আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু এই শতাব্দীর, একবিংশ শতাব্দীর আপনি বিপ্লবের আইকন যদি বলেন তাহলে আবু সাইদ। যে আবু সাইদ দুহাত প্রসারিত করে পুলিশের গুলি বুকে নিতে পারে, বুকে নিয়ে পরে যে আবার উঠে দাঁড়াতে পারে, মানে এক ধরনের ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করতে পারে সকলের চোখের সামনে, এবং সেই চ্যালেঞ্জ করতে করতে শহীদ হয়ে যেতে পারে। এই আইকনের চেয়ে বড় বিপ্লবী আর কি হতে পারে? আপনার সাথে কথা বলতে বলতে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আবু সাইদের কথা চিন্তা করে। আমার হয়তো গলাও একটু ধরে আসছে। হ্যাঁ, আমি টের পাচ্ছি। আমি ইমোশনটাকে মানে এই বয়সে কন্ট্রোল করবার চেষ্টা করছি। তো আবু সাইদ ছিল না বিরোধী দলগুলোর সামনে। আবু সাইদ এই আন্দোলনের একটা মানে মোড় ঘুরিয়ে দিয়েছে বলে আমি মনে করি। যেমন আমি আরেকটা উদাহরণ দেই, যে 28শে অক্টোবর যে মিটিংটা করেছিল বিএনপি, বিশাল মিটিং, কিন্তু সেই মিটিং পুলিশ আক্রমণ করবার 5 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে গেল, লক্ষ লক্ষ লোক। সেদিন কিন্তু একজনও মারা যায় নাই। তার মানে হলো বিএনপি যেটা মনে করেছিল যে তারা বড় বড় মিটিং করেছে, সভা করেছে, মানুষজনকে মিছিলে নিয়ে এসছে, কিন্তু আন্দোলন করে নাই। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? মিটিং করা এবং আন্দোলন করা কিন্তু দুই জিনিস। লড়াইয়ের যে জোশ সেটা আমরা দেখাতে পারিনি। এবং যে কারণে আপনি দেখুন 5 তারিখে যেটা হলো, যেদিন হাসিনার পতন হলো, সেদিন তো শত লোকের উপরে হত্যা করেছে পুলিশ। বিশেষত ঢাকার চানখারপুল, যেটা আমাদের ইউনিভার্সিটির খুব কাছে, বুয়েটেরও কাছে, ঢাকা ইউনিভার্সিটির কাছে। আপনি জানেন আমি দুটোরই ছাত্র ছিলাম, বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। বুয়েটে ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো দুটোরই কাছে চানখারপুল। সেই চানখারপুলে যেভাবে গুলি ছুড়েছেন পুলিশ, দানবের মতো গুলি ছুড়েছে, উল্লাস করেছে। তারপরে যাত্রাবাড়িতে যেভাবে গুলি করে মাদ্রাসার ছেলেদের হত্যা করা হয়েছে, সেখানে মেইনলি কিন্তু যাত্রাবাড়িতে লড়াই করেছে মাদ্রাসার ছেলেরা বেশি, আর চাঙ্গারপুরে লড়াই করেছে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা। আপনি দেখুন যে কেমন আন্দোলন হয়ে গেল, যেখানে মাদ্রাসা, সেকুলার এবং ধর্মীয় শিক্ষা সব একাকার হয়ে গেল। এইটাই আমার দ্বিতীয় প্রশ্ন ছিল মাহমুদ ভাই, যে এই রাজনৈতিক ঐক্যটা একটা অসাধারণ রাজনৈতিক ঐক্য কিভাবে তৈরি হলো, কেন তৈরি হলো? আচ্ছা, সেখানেই আমি আপনার প্রথম প্রশ্নের সূত্র ধরে বলবো যে রাজনৈতিক দলগুলোর আন্দোলন ব্যর্থ হয় নাই। ব্যর্থ হয় নাই এই কারণে তারা একটা পরিস্থিতি কিন্তু তৈরি করেছে। এই দীর্ঘ 16 বছর ধরে তারা মার খেয়েছে, তাদের কর্মীরা নিহত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছে। বিশেষ করে এইবার যে একতরফা ডামি নির্বাচন যে বয়কট করেছে বিরোধী দল, এটা একটা রাজনৈতিক প্রজ্ঞা এবং সাহসের পরিচয় দিয়েছে তারা। তো কাজেই রাজনৈতিক দলগুলো কিন্তু ক্ষেত্র প্রস্তুত করেছে। এটা যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা বোধহয় অবিচার করবো তাদের প্রতি। তো সেই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে কিন্তু এই অভ্যুত্থান বা এই বিপ্লব, আমি অভ্যুত্থান বলি না, এটাকে আমি বিপ্লব বলি, এই বিপ্লব হয়েছে ওই ক্ষেত্রের উপর দাঁড়িয়ে। এবং এই যে ঐক্যটা হয়ে গেল, এই ঐক্যটা হলো কেন? যখন আবু সাইদকে এভাবে হত্যা করা হলো, বা আমি যদি বলি আবু সাইদ শহীদ হলো পুলিশের গুলিতে, আপনি একটা দেখেছেন কিনা আমি জানি না, একটা ভিডিও আমি দেখেছি, 7 বছরের একটা ছেলে তার মাকে নিয়ে রাস্তায় এসছে এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার জন্য। তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে, তুমি কেন এসছো, তোমার তো বয়স মাত্র 7 বছর। সে জবাব দিচ্ছে, আমার ভাইকে মেরেছে ওরা। তো তোমার ভাইকে? বলছে আবু সাইদ আমার ভাই। তাহলে ওই বালকের মানুষে আবু সাইদ তার ভাই, অথচ ও ঢাকায়, আর সেই আবু সাইদ কিন্তু রংপুরে। কোনোদিন তাদের দেখাও হয়নি, কিন্তু তার যে মন তৈরি হয়েছে ওই বাচ্চাটার, তার মনে আবু সাইদ তার ভাই। এবং কথাটা বলে সে কেঁদে তার মাকে জড়িয়ে ধরলো, এমন দৃশ্য কল্পনা করা যায়। তার মানে যেটা হয়েছে যে পুরো জনগণ আবু সাইদকে তাদের সন্তান, তাদের ভাই হিসেবে গ্রহণ করেছে। পুরো দেশের জনগণ কিছু সংখ্যক
এই পতিত ফ্যাসিস্টদের দানব কিছু সাথী ছাড়া, এই পুলিশ তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা ছিল রাজনীতিবিদ, তারা ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ আবু সাইদকে গ্রহণ করেছে নিজের সন্তান, নিজের ভাই হিসেবে। যখন নিজের সন্তান এবং নিজের ভাই হিসেবে আপনি গ্রহণ করবেন, তখন তো আপনি ঝাঁপিয়ে পড়বেন বিচারের জন্য। তারা ঝাঁপিয়ে পড়েছে। আমি একটা কথা এর আগেও বহুবার বলেছি, রাজনৈতিক দলগুলোকেও বলেছি, মানুষ তিনটি কারণে জীবন দেয়। একটা ব্যক্তিগত কারণে জীবন দেয়, যেমন মানুষ আত্মহত্যা করে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। দ্বিতীয় আর একটা কারণে জীবন দেয়, দেশের জন্য জীবন দেয়। আর 3 নম্বর জীবন দেয় ধর্মের কারণে জীবন দেয়। সেটা ভালো খারাপ আপনি যেভাবেই ধরেন না কেন, ধর্মের কারণে মানুষ জীবন দিয়েছে, যুগে যুগে দিয়েছে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, দেশের কারণ এবং মানুষের স্বাধীনতা, মানে ফ্রিডম অফ দ্য পিপল অ্যান্ড সভরেনিটি অফ দ্য স্টেট, এটা একাকার হয়ে গেছিল। যখন এই দুটো একাকার হয়ে গেছে, যে আমার চাহিদা হচ্ছে আমার ফ্রিডম, ম্যান ইজ বর্ন ফ্রি, আমি জন্মেছি স্বাধীনভাবে, সেই বিখ্যাত কথা, ম্যান ইজ বর্ন ফ্রি। তো আমি আমার স্বাধীনতা ফেরত চাই, যে স্বাধীনতা 16 বছর ফ্যাসিস্ট হাসিনা দানবের মতো টুটি টিপে ধরেছিল। আর আমি আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব ফেরত চাই, যে সার্বভৌমত্ব হাসিনা দিল্লির পদতলে সমর্পণ করে বসে আছে। এই দুই লড়াই যখন আপনি করবেন, তখন জীবন তুচ্ছ। না হলে 5 তারিখে গুলি করছে, চানখারপুলে আমি দেখেছি, গুলি করছে, লাশ পড়ে যাচ্ছে, তারপরেও ছাত্ররা এগিয়ে আসছে, কোনো বাধা মানছে না। এটা তো আগেও পুলিশই বলছে। আমরা এই পতিত স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটা ভিডিও দেখিয়ে বলছে যে দেখেন স্যার, গুলি করলে একটি মরে, অন্য গুলি সরে না, ওই একটাই মরে, আর অন্য গুলি সরে না। এটা কিন্তু পুলিশ নিজেই বলছে। এবং তারা বলছে হ্যাঁ, যে এটা আতঙ্কের, এটা কত বড় আতঙ্কের। হ্যাঁ, তাহলে আমার যে ব্যাখ্যাটা ছিল, বহুদিন ধরে এই কথাটা আমি বলে যাচ্ছি, আমি কয়েকটি টক শোতে বলেছি এই কথাটা, যে মানুষ কখন জীবন দেয়। তো সেটা প্রমাণিত হয়েছে যে মানুষ দেশের জন্য এবং নিজের স্বাধীনতার জন্য জীবন দেয়। এবং মানুষ যখন জীবন দিতে চায়, জীবন দেওয়ার জন্য আবু সাইদের মতো এগিয়ে আসে, মুগ্ধের মতো এগিয়ে আসে। মুগ্ধ তো আর একটা, আপনি অনুষ্ঠান করেছেন মুগ্ধকে নিয়ে, চোখের পানি ধরে রাখা যায় না, যে পানি লাগবে ভাই, কি অসাধারণ কথা। মানে এগুলো মনে পড়লে, মানে আমারই তো মনে হয়, আমি যদি ঢাকায় থাকতাম তাহলে আমি বোধহয় বন্দুকের সামনে চলে যেতাম, মনে হয়। তো থাকতে পারিনি। তো কাজেই আমার মনে হয়েছে যে দেশের মানুষ সবাইকে আপন করে নিয়েছে, এবং যে মুহূর্তে তাদের মনে হয়েছে যে এবার শেষ লড়াই, এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে, সেখানে পুলিশের গুলি, র্যাবের গুলি, স্নাইপারের গুলি, হেলিকপ্টারের গুলি, কোনো কিছু কাজে লাগে। আমি তো মনে করি সেনাবাহিনী সঠিক কাজ করেছে। শেষ দিন তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু সেনাবাহিনী যদি নাও দাঁড়াতো, তাহলে আমি মনে করি এই জনগণ ট্যাঙ্ক পর্যন্ত ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে, মানে এই জাগ্রত জনতা, এই জাগ্রত জাতিকে আপনি আর পদানত করতে পারবেন না। এই কারণেই এরা সফল হয়েছে। আমার জাস্ট দুইটা প্রশ্ন, একটা ছোট প্রশ্ন আপনার আলোচনার সূত্র ধরে। আমার মনে হয় আমার দর্শকদের এই প্রশ্নটা এসছে। আপনি এটাকে অভ্যুত্থান বলছেন না, আপনি এটাকে বিপ্লব বলছেন। কেন এটা অভ্যুত্থান নয়, কেন এটা বিপ্লব? অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে তফাৎ কি? আচ্ছা, অভ্যুত্থানের যে ব্যাপারটা হয়, অভ্যুত্থানটা কিছুটা স্বার্থ সংশ্লিষ্ট থাকে। আমরা যেমন সামরিক অভ্যুত্থানের কথা বলি, যে সামরিক অভ্যুত্থান হয়, আর সামরিক অভ্যুত্থানে সাধারণত দেখা যায় যে সামরিক কোন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি অভ্যুত্থান করে ক্ষমতা দখল করে নিলেন। আর একটা জনগণের অভ্যুত্থান হতে পারে, কিন্তু সেখানেও আমরা যেমন 90 সালের যে এরশাদের যে পতন, এটাকে আমরা অভ্যুত্থান বলি। তো এটা একটু ন্যারো থাকে। যেমন আপনি যদি 90 সালে, তো আপনি ফিল্ডে ছিলেন, আমি তখন চট্টগ্রামে চাকরি করি। আপনি বললেন না আমার কর্পোরেট লাইফের কথা বললেন, আমি তখন ডানকান ব্রাদার্স এর ডাইরেক্টর, চট্টগ্রামের চিফ ছিলাম আমি ডানকান ব্রাদার্স। তো তখন চাকরি করি, কাজে ঢাকায় দেখিনি। আপনি জানেন চট্টগ্রামে কিন্তু কোনো আন্দোলন ছিল না, এবং 90 সালের আন্দোলন যদি আমরা চিন্তা করি, তো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক ছিল। তো সেটা হচ্ছে অনেক ন্যারো আন্দোলনটা। তো ওটাকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান বলেছি, ঢাকা ভিত্তিক অভ্যুত্থানে এরশাদের পতন হয়েছিল। আর এই বিপ্লব,
এটা তো জনগণ, সারা দেশের জনগণ পেশার দিকে দেখবেন না, আপনি শ্রেণীর দিকে দেখবেন না, শ্রেণীকে অতিক্রম করে গেছে। এখানে নিম্নবিত্ত নাই, মধ্যবিত্ত নাই, এমনকি উচ্চবিত্ত নাই। কারণ হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও তো রাস্তায় নেমে এসছে। হ্যাঁ, তারাই মূলত 18 তারিখের পর থেকে যে লড়াইটা তারা এগিয়ে নিয়ে গেছে। তো তারা কারা? তারা উচ্চবিত্ত সমাজের প্রতিনিধি। তাহলে এখানে দেখুন শ্রেণী পার হয়ে গেছে, শ্রেণী পর্যন্ত নাই, দেশের কোন এলাকা ভিত্তিক নাই। চট্টগ্রাম কিন্তু আগেই স্বাধীন হয়ে গেছে, ঢাকা স্বাধীন হয়েছে 5 তারিখে, আমরা স্বাধীনই বলছি, ঢাকা 5 তারিখে স্বাধীন হয়েছে, চট্টগ্রাম কিন্তু আগে স্বাধীন হয়ে গেছে। আমার মনে হয় চট্টগ্রামের আগে বরিশাল হয়েছে, সিলেট হয়েছে, সিলেট স্বাধীন হয়ে গেছে, রংপুর হয়ে গেছে। তো আপনার এই বিপ্লব তো সারা দেশে ছড়িয়ে গেছে। কাজে বিপ্লবের কথাটা অনেক ব্যাপক, এবং বিপ্লব আমি এই জন্য বলছি কারণ এই পরিবর্তনের পরে আমরা অনেক বেশি কিছু আশা করছি। অভ্যুত্থানের পরে কিন্তু এত আদর্শগত চিন্তা থাকে না, এত বেশি আশা থাকে না। আপনি জানেন কি নাকি যে কি পরিমাণ আশার সঞ্চয় হয়েছে মানুষের মধ্যে, যে আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, আর যেন দেশের মানুষের উপরে এই জুলুম না হয়, আর যেন এই ধরনের দুর্নীতি না হয়। তো সুতরাং সব মিলে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই প্রত্যাশা পূরণ করতে পারে শুধুমাত্র একটা বিপ্লব। অভ্যুত্থান এই ধরনের প্রত্যাশা পূরণ করতে পারে না। কাজে আমি যদি এটাকে অভ্যুত্থান বলি, তাহলে আমি এটাকে ছোট করে দেখব, আমার এটাকে বিপ্লব বলতেই হবে। আচ্ছা, আমার এর দ্বিতীয় প্রশ্ন, যে এই যে অভূতপূর্ব ঐক্য এবং একটা রাজনৈতিক মৈত্রী, ছাত্র জনতার একটা রাজনৈতিক মৈত্রী তৈরি হলো, আমি জানি না 71 তো আমি ওইভাবে দেখিনি, আপনি হয়তো একটু বেটার বলতে পারবেন যে ওই সময় কি এরকম হয়েছিল? 71-এ কি ঠিক এরকম হয়েছিল মৈত্রী, রাজনৈতিক মৈত্রী? না, এরকম হয়নি। আমি সত্যি কথা বলতে গেলে 71-এ এরকম হয়নি। কারণ 71-এর প্রথম কথা হচ্ছে 71-এ যে রাজনৈতিক দল ছিল এবং সেটা আওয়ামী লীগ নেতৃত্ব দিচ্ছিল, ঠিক স্বাধীনতার জন্য সেভাবে কিন্তু তৈরি করে নাই। আমার তো মনে আছে ঢাকা কলেজে পড়ি আমি তখন, ফার্স্ট ইয়ারে, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিতে ইতস্তত করেছেন, এটা ইতিহাস। এবং শেখ মুজিবুর রহমান শেষ মুহূর্ত পর্যন্ত তিনি স্বাধীনতার ডাক দেন নাই। তিনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে বলতে গেলে সারেন্ডার করে পাকিস্তান চলে গেছেন। এখান থেকে স্বাধীনতার যে লড়াই শুরু করেছিল কিন্তু সেনাবাহিনী। আপনার মনে আছে চট্টগ্রামে জিয়াউর রহমান সাহেব তিনি বললেন উই রিভোল্ট, 25 তারিখে রাত 12টার দিকে তিনি এক গ্রামের উপর দাঁড়িয়ে বললেন উই রিভোল্ট, এবং আসল যুদ্ধটা, মুক্তিযুদ্ধ তখন শুরু হয়ে গেল। তো সুতরাং জনগণকে যে তৈরি করা, জনগণের যে স্বাধীনতার বাসনা, এটা কিন্তু এসছে 25 রাতের ক্র্যাকডাউনের পরে। এবং ক্র্যাকডাউনের পরে ওভাবে জনগণকে রাজনীতি মনস্ক করার পরিবেশ তখন ছিল না। তদানীন্তন বাংলাদেশ তো তখন হয়নি, তদানীন্তন পূর্ব পাকিস্তানে। কারণ তখন অনেকেই আমরা প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছি, লুকিয়ে থাকছি, পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে, তার মধ্যে আবার মুক্তিযোদ্ধারা কিছু কিছু যুদ্ধ করছে, আবার ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং নেওয়া হচ্ছে। কাজে প্রেক্ষাপট ভিন্ন ছিল, এবং সেখানে একটা ডিভিশনও ছিল। একটা শ্রেণী বলছিল যে আমরা কি পাকিস্তান ভেঙে দেব, তার বিরুদ্ধেও একটা শ্রেণী ছিল। সেটা নিয়ে হয়তো আমরা একটু আলোচনা করতে পারি আরেকটি পরবর্তী পর্যায়ে। কাজে সব মিলিয়ে আমি এবারের যে ঐক্য দেখতে পেলাম, এটা একটা অভূতপূর্ব ঐক্য। আপনি বলতে পারেন যে ওই সময় রাজাকাররা ছাড়া বাকি সবাই তো স্বাধীনতা চেয়েছে, কিন্তু সেটা চেতে সময় লেগেছে, একটা প্রসেসের মাধ্যমে হয়েছে। আমি আপনাকে বলবো না যে মার্চ মাসে সবাই স্বাধীনতা চেয়েছে, সেটা চাইতে চাইতে হয়তো জুলাই, মানে আপনি যদি, আমি তো ভাই ইতিহাসের ছাত্র, কাজে আমি শুধু আবেগ দিয়ে কথা বলবো না, আমি ইতিহাস দিয়ে কথা বলতে হবে। কাজে একেবারে স্বাধীনতাই আমি একমাত্র লক্ষ্য, এটা বলতে বলতে কিন্তু জুলাই আগস্ট মাস চলে এসছে। আর আমাদের এখানে তো 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলছে। কাজে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে, এই সময় প্রসেসের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। কাজে এবারকার জাতীয় ঐক্য আমি মনে করি 71 সালের থেকে অনেক গভীর এবং মহৎ, অনেক স্ট্রং জাতীয় ঐক্য। এই যে ঐক্যটা, জাতীয় ঐক্য, এটাকে সংহত করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার রাজনৈতিক প্রস্তাবনাটা কি? প্রথম কথা হচ্ছে যে একটা বোধহয় ভুল করে ফেলেছে এই সরকার, তারা এটাকে ইন্টারিম সরকার নাম দিয়েছে, অন্তর্বর্তী সরকার। আমি এটা প্রথম থেকে প্রতিবাদ করে এসেছি। আমি সবসময় বলেছি এটাকে বিপ্লবী সরকার বলা উচিত ছিল।
কারণ বিপ্লবী সরকার না বললে আপনি তো বিপ্লবটাকে ধারণ করছেন না, অন্তর্বর্তী বললেই মনে হচ্ছে আপনি একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টের মধ্যে চলে এসেছেন। তো এটা করলেই আমি বিপ্লবটাকে একটু খাটো করে ফেলছি, কাজে এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। আর 2 নম্বর কথা হচ্ছে, এটা আমার বক্তব্য, অনেকেই একমত নাও হতে পারে, আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ সংবিধানের যে অবস্থা, এটাকে রেখে আপনি ওই যে আপনি যে রাজনৈতিক ভবিষ্যতের কথা বললেন, আশাকাঙ্ক্ষার কথা বললেন, এই আশাকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব না। কাজে আমি মনে করি বাংলাদেশের এখন একটা সেকেন্ড রিপাবলিকের দিকে যেতেই হবে। আর কোন রাস্তা নাই যদি সত্যি সত্যি আমরা চাই যে দ্বিতীয় কোন শেখ হাসিনার মতো দানব ফ্যাসিস্ট বাংলাদেশে আবার না আসুক। এটা চাইলে পরে আমাদের গোড়ায় হাত দিতে হবে। কাজে আমাদের বর্তমান সংবিধান বদলে ফেলে আমাকে নতুন সংবিধান তৈরি করতে হবে জনগণের মতামত নিয়ে, এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আগামী যে নির্বাচনটা হবে বাংলাদেশে, সেই নির্বাচনটা হতে হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন। সরকারও প্রতিষ্ঠা হবে, কিন্তু তার সঙ্গে অবশ্যই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি